বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার হাতে রয়েছে জিওগ্রাফির প্রশ্ন, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো তাদের প্রশ্ন। তো কেন প্রশ্ন নিয়ে বসা, তার পেছনে অবশ্যই যুক্তি রয়েছে। তার প্রধান কারণটা হলো আমরা এই প্রশ্নের উত্তরটা আরও একবার তোমাদের শেয়ার করব। উত্তরগুলো হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, বা কেমন হয়েছে, বা কী কী লিখলে হবে, কী কী লিখলে তোমরা ফুল মার্কস পাবে, এই বিষয়টা একদম পারফেক্ট, যার উপরে ভিত্তি করেই শিক্ষকেরা বলে দিতে ধরতে পারো যে খাতা দেখছেন বা দেখেছেন। আর তার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তো অবশ্যই শেয়ার করব কথা, জিওগ্রাফিতে নম্বর কেমন উঠছে। তো শুধুমাত্র একজনের কথা তো বলা যাবে না, আরও এক দুইজনের কথা বলি। যদি একবারে 3-4 জনের কথাই বলি, নম্বর খুবই ভালো উঠছে। এমনকি 90-র মধ্যে 90 অ্যাভেলেবেল হবে, এটা মাথায় রাখতে পারো। এবং সর্বসাকুল্যে আরও একটা কথা তোমাদের শেয়ার করি, যতগুলো পর্যন্ত এখনো পর্যন্ত খবর পেয়েছি, জিওগ্রাফিতে ফেল শুনতে পাইনি, যেটা খুবই পজিটিভ এবং একটা ভালো রেজাল্টের ভালো লক্ষণ। ওভারঅল খাতা দেখা চলছে, শিক্ষকরা খাতা দেখছেন, অনেকের দেখা হয়ে গেছে। তো যেটুকু তথ্য পেয়েছি সেটা হলো এই, যে জিওগ্রাফিতে নম্বর ভালো উঠছে, ছেলেমেয়েরা ভালো নম্বর পাচ্ছে এবং ছেলেমেয়েরা ভালো লিখেছেও। এবার আমরা যেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, পারফেক্ট অ্যান্সার, অর্থাৎ কি কি পারফেক্ট অ্যান্সার হতে চলেছে। তাহলে একটা স্বাভাবিক কথা যেটা তোমাদের বলবো, যে জিওগ্রাফিতে ফেল খুব সম্ভবত এবছরের মাধ্যমিকে খুঁজে পাওয়া যাবে না। তার কারণ অনেকগুলোই। প্রশ্নপত্র আমাদের একদম হাতের মুঠোয় ছিল, প্রশ্ন খুব সহজ এসেছিল, এবং উত্তরগুলো যেগুলো আমাদের মানে হবে সেগুলো আমরা ধরে নিয়েছি, তার সঙ্গে একটা দুটো বেশি উত্তরও আমরা পেয়ে গেছি। অনেক প্রশ্ন আছে যার একাধিক উত্তর, এটা শুনলে হয়তো যারা হিসেব করেছিলে যে আমরা 60 পাবো, তারা হয়তো ভাববে আমরা 62 পাবো। চলো উত্তরগুলো একটু শেয়ার করে নিই, কী কী উত্তর রয়েছে। প্রথম ছিল আমাদের প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। এটার উত্তর আবহবিকার। দ্বিতীয় প্রশ্ন ছিল, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলা হয়? উত্তর হচ্ছে বার্গস্ক্রুন্ড, কারণ হিমবাহে আর পর্বতগাত্রের মধ্যে বার্গস্ক্রুন্ড হবে। আর যদি দুটো হিমবাহ হয় তাহলে স্বাভাবিকভাবে ক্রেভাস, বরফের মধ্যে হলে তখন ক্রেভাস হতো। আচ্ছা, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো কি? ট্রপোস্ফিয়ার। নেক্সট, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, উত্তর হবে কদাগ, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। একদম বেসিক, ঠিকই আছে। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো, উত্তর হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় সেখানে কি গড়ে ওঠে? হিমপ্রাচীর। ঠিক আছে। বিষাক্ত নয় এমন একটি বজ্রের উদাহরণ হলো, যে কটা অপশানে ছিল আমাদের তার মধ্যে উত্তর হচ্ছে ধানের খোসা। এগুলো আমরা ঠিক করেছি। ভারতের উত্তর পার্বত্য অঞ্চলের একটি লবণাক্ত হ্রদের নাম কি? প্যাংগং হ্রদ। এটাও আমরা জানতাম এবং ঠিকই করেছি। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছা অঞ্চলের নাম শিলং মালভূমি। এটাও ঠিক করেছি। নেক্সট, ব্যাসল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা কোনটি? রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। এটাও আমরা পেরেছি। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র কোথায়? নাগপুরে। এটাও আমরা পেরেছি। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ কি? কাগজ শিল্প। এটাও আমরা পেরেছি। ভারতের ডেট্রয়েট কাকে বলে? চেন্নাই। লাস্ট কোশ্চেন, যেটা নিয়ে অনেকের কনফিউশন, স্যার এটা কি হবে উত্তর, সবুজ নাকি গাঢ় নীল? প্রশ্নটা কি ছিল? উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো, স্যার সবুজ না গাঢ় নীল? কি, তাই তো? কি বলবো ভাবছো? যাই হোক, এই প্রশ্নটার ক্ষেত্রে যে কোনো একটা উত্তর লিখলেই তোমরা নম্বর পাবে, অর্থাৎ সবুজ এবং গাঢ় নীল দুটোই কিন্তু সঠিক উত্তর। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, সত্য মিথ্যা। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা শুদ্ধ। দ্বিতীয় প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা অশুদ্ধ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে। এই প্রশ্নটা নিয়ে আমার এখনো পর্যন্ত সত্যিই সংশয় রয়েছে। এই প্রশ্নটাতে যদি দুটো উত্তর হতো তাহলে আমি খুব খুশি হতাম। কি বলছে? সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়। অ্যাকচুয়ালি সমুদ্রবায়ু সন্ধ্যাবেলাটা এমনই ভাষা, না দিন না রাত, এর মিডিল পর্যায়ে পড়ে, তাই তো? যাই হোক, এটার উত্তর হচ্ছে অশুদ্ধ। সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা অশুদ্ধ। অ্যাকচুয়ালি
যেটা হবে সেটা দিনও নয় রাতও নয়, এরকম একটা অপশানে দিয়েছে, যে কারণে যাই হোক এটা অশুদ্ধ শুদ্ধ, অশুদ্ধই অ্যাপ্রোপ্রিয়েট, অশুদ্ধ লিখলে নম্বর পাবে আর শুদ্ধ লিখলে নম্বর পাবে না, এই হলো মূল কথা। নেক্সট, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, অশুদ্ধ, কখনো হিমালয় নয়। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, ভুল। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, এটা তো একদম ঠিক। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা ভুল হলো। এবার শূন্যস্থান পূরণে যায়। প্রপাত কূপ সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, শূন্যস্থানে রয়েছে কি হবে তাহলে, জলপ্রপাত, তাই তো। পরের প্রশ্ন, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, উত্তরটা কি হবে, কোরিওলিস, এটাই আমরা লিখেছি। নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, উত্তর হচ্ছে পরিচলন। পরবর্তী প্রশ্ন, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, উত্তর হচ্ছে ল্যাব্রাডর। পরবর্তী প্রশ্ন, ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ একটি ড্যাশ বজ্র। বেশিরভাগ আমরা চিকিৎসা সংক্রান্ত বজ্রই লিখেছি এবং নম্বরও পাবো অবশ্যই, তবে আরও যদি কেউ লেখো কি বায়োমেডিক্যাল তাহলেও নম্বর পাবে, জৈব অভঙ্গুর সেটা লিখলেও কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা পরেরটায় তাহলে কি কি, বায়োমেডিক্যাল, চিকিৎসা সংক্রান্ত এবং জৈব অভঙ্গুর, যেটাই লেখো না কেন তোমরা কিন্তু নম্বর পাবে। ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, উত্তর হবে পেট্রো রসায়ন, এটা আমরা ঠিকঠাক করেছি সবাই। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য হলো কি, অরুণাচল প্রদেশ, এটাও ঠিক করেছি। আচ্ছা পরে এসিকিউ প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ায় প্রাধান্য পায়, দ্রবণ প্রক্রিয়ায়। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়, আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। নেক্সট, কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়, উত্তর হচ্ছে ভারত মহাসাগরের। এই প্রশ্নটা প্রথমে যখন প্রশ্নটা দেখেছিলাম, দেখে ওই ব্রেনটা কেমন একটা হয়ে গেছিলো, কর্ণাটক মালভূমি কোথায় যেন, ওইখানে কি কি আছে, মালনাদ আছে, ময়দান আছে, কর্ণাটকের অংশ আছে, মানে উত্তর কী হবে হঠাৎ করে ব্রেনে কাজ করছিল না, কি উত্তর হবে। যাই হোক উত্তর আমরা সব পেয়ে গেছি, যা যা মনে মনে একবারে মাথার আশেপাশে এসেছিল না, সব উত্তরে পেয়ে গেছি। কি কি, মালনাদ লিখলেও হবে, ময়দান লিখলেও হবে, কর্ণাটক মালভূমি লিখলেও হবে, মহীশূর মালভূমি লিখলেও হবে। বোঝা গেল, যে কোনো একটা পয়েন্ট লিখলেই ফুল মার্কস। পরবর্তী প্রশ্ন, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমফান। ওকে, পরবর্তী কোশ্চেন, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে লবণাম্বু বা ম্যানগ্রোভ। পরবর্তী প্রশ্ন, খনিজ তেল স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহনের মাধ্যম উপযোগী, নলপথ বা পাইপলাইন। পরবর্তী প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো যায় তার নাম কি, সমোন্নতি রেখা। এটা তো আমাদের একদম বেসিক কোশ্চেন, সহজ কোশ্চেন। এবার ডান স্তম্ভ বাম স্তম্ভ, কাশ্মীর উপত্যকার সঙ্গে তোমার জাফরান, এটা তো আমরা পারি। লুনি নদী রাজস্থানের, রডোডেন্ড্রন আলপে উদ্ভিদ, সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র। হলো, আর ব্রড কোশ্চেন নিয়ে আর কি আলোচনা করব। তবে হ্যাঁ, অনেকে মজার উত্তর লিখেছে। মজার উত্তর মানে যেমন জাস্ট একটা বলি, না বলবো না এখন, পরে আর একটা ভিডিওর মাধ্যমে মজার উত্তরগুলো শেয়ার করব, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভূগোল নিয়ে টেনশন নেই, ভূগোলে সবাই একদম জয় জয়কার। মোটামুটি যতটুকু তথ্য পেয়েছি সেটুকুই বললাম। ওকে, চ্যানেলের সঙ্গে থাকো, আরও বিভিন্ন তথ্য, বিভিন্ন সঠিক ইম্পর্টেন্ট বিষয় জানতে পারবে। এরপরে কিন্তু ক্লাস 11 রয়েছে, অতএব চ্যানেল সবসময় তোমার সঙ্গে থাকবে, এটা মাথায় রেখো। বিশ্বাস রাখো, সঙ্গে চলো, জীবনে অনেক কিছু পাবে। চলার পথে বাধা টুকটাক আসতেই পারে, কিন্তু তাই বলে যে বাধাকে আমি অতিক্রম করব না সেটা কিন্তু নয়। বাধাকে অতিক্রম করে আমাকে সামনের দিকে যেতে হবে এবং সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ।